জাপানে আসার পর প্রথম কোনো পার্সন যদি জাপানিজ ভাষাটা না জেনে থাকে তাহলে সে যদি জব করতে যায় সে কি জব খুঁজে পাবে? তোমাদের কি মনে হয়ে থাকে? উত্তরটা কিন্তু একদমই হ্যাঁ, সে অবশ্যই জব পাবে আর জবের অনেক ভ্যারাইটিও থাকবে। আর সেইগুলো কিভাবে হবে, কি কি জবের ভ্যারাইটি আছে সবই আজকে তোমাদের সাথে এই ভিডিওটাতে আমি শেয়ার করতে চলেছি, তাই সবাই স্কিপ না করে এন্ড অবধি দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর দেখো সকাল বাজে 9:30 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে খুব তাড়াতাড়ি। বুধবার রাত্রে নাইট শিফট থাকা সত্ত্বেও, কেননা আগের দিন রাত্রে খুব তাড়াতাড়ি আমার কাজ শেষ হওয়াতে বাড়ি ফিরে পড়েছি আর দ্যাটস ওয়াই আমার ঘুমটাও সারা রাত ভালো হয়েছে, তাই আজ সকাল সকালে একটু উঠে পড়েছি। তাই ভাবলাম সকাল সকাল যখন উঠেই পড়েছি ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলি, সাথে সাথে একটু ফ্রেশ রান্নাবান্নাও করি। তাহলে যেটা তোমাদের সাথে আমি প্রথমেই বলছিলাম যে জাপানে আসলে কোনো মানুষ ভাষা না জানলেও কি তার পক্ষে কাজ জোগাড় করা সম্ভব? এটা কিন্তু অবশ্যই সম্ভব, এইটা নিয়ে চিন্তা ভাবনা কোনো দরকার নেই। জাপানে এমন অনেক কাজ রয়েছে যেইগুলোতে প্রথম অবস্থায় জাপানিজ ভাষার সেরকম একটা দরকার পড়ে না। আর জাপান এমন একটা দেশ, কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু এইখানে কাজ পাওয়া খুবই ইজি, কেননা এরা এখানে কাজে নেওয়ার পর নিজেরাই দায়িত্ব সহকারে সমস্ত রকম সব কাজ শিখিয়ে নেয়। ধরুন আপনি জাপানের কোনো কোম্পানিতে কাজে জয়েন করলেন আর ওই কোম্পানিতে রয়েছে অনেকগুলো ডিপার্টমেন্ট, কিন্তু মজার ব্যাপার হলো আপনাকে তারা কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে দিনের পর দিন রেখে দেবে না। নানান ধরনের ডিপার্টমেন্ট, মানে সব ডিপার্টমেন্টে আপনাকে ট্রান্সফার করবে এবং সব ডিপার্টমেন্টের কাজ কিন্তু আপনাদেরকে দিয়ে শেখাবে। তাই এইখানে জাপানে ওই এক্সপিরিয়েন্স বলে যে ব্যাপারটা রয়েছে যে কাজ করতে গেলে এত বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ওই জিনিসটার কিন্তু কোনো ব্যাপার নেই। এইবার চলে আসি যে ভাষা না জানলে কি কি কাজ করতে পারবেন। ভাষা না জানলে সব থেকে ইজি জাপানে যে কাজ হলো সেইটা হলো ফুড প্রসেসিংয়ের কাজ। জাপানিজরা কিন্তু প্রচণ্ডভাবে এই প্রসেস ফুডের ওপর নির্ভর করে, তার জন্য জাপানে নানান জায়গায় এই ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু প্রচুর রয়েছে। এই কোম্পানিগুলিতে কাজ করতে গেলে প্রথম অবস্থায় তেমন কোনো ভাষার প্রয়োজন হয় না। কোম্পানিগুলোতে যে লিডাররা থাকেন তাদের কাছে সবসময় ট্রান্সলেটর থাকে, তাই কোনো অসুবিধা হলে তারা কোনো কথা যদি আপনাদেরকে বোঝাতে চায় তাহলে ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু তারা সবসময় এই কথাগুলো আপনাদেরকে বুঝাতে পারে। আর তাছাড়াও যেহেতু জাপানে ফরেনারও অনেক থাকে, তার জন্য যে কোনো কোম্পানিতে ঢুকলেই আপনি নিজের দেশের বা নিজের দেশের পার্শ্ববর্তী দেশগুলোর কিন্তু ফরেনার পেয়েই যাবেন। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন জাপানে এসেছি তার 2 মাস পর থেকে আমি কাজে জয়েন করেছি একরকম জোর করেই। তখন ভাষা কোনো কিছুই জানতাম না, তার জন্য আমি একটা ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জয়েন করি অ্যাজ আ পার্ট টাইম ওয়ার্কার হিসাবে। প্রথম একটু ভয় লাগলেও কিন্তু ডে 1 থেকে যখন আমি কাজে জয়েন করি, কাজে জয়েন করার পর আমি দেখতে পাই যে সেখানে প্রচুর নেপালি, বাংলাদেশি, পাকিস্তানি, ফরেন স্টুডেন্টরাও কাজ করে। দ্যাটস ওয়াই আমার কমিউনিকেশনে খুব সুবিধা হয়েছিল আর সবাই আমাকে অনেস্টলি খুবই হেল্প করেছিল। আর জাপানে সবথেকে ইজি কাজ বলতে বা হালকা কাজ বলতে কিন্তু এই কাজটাই রয়েছে যে ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাজগুলো। এখানে খাবার বানানো হয় আর এই কাজগুলো খুবই ইজি, তেমন একটা পরিশ্রম লাগে না এই কাজগুলো করতে। কিন্তু মেন যদি কেউ সমস্যা বলে থাকে, এই কাজগুলো সবসময় হয় রাতে, কেননা রাতে খাবার প্রসেস করা হয় আর সকালবেলার মধ্যে দোকানে দোকানে সেই খাবারগুলো পৌঁছে যায়। তার জন্য এই কাজ করতে হলে কিন্তু আপনাকে রাত জেগেই কাজ করতে হবে, কারণ এই কাজগুলো দিনের বেলাতে হয় না। শার্ক, হাঙর মাছ জীবনে প্রথমবার খেলে কেমন মাছটা? টক টক, ওই থারা মাছের মতো। কেমন, কি আরেকবার আনা যাবে? না না আর জাপানে কিন্তু এই ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো খুঁজে পাওয়াও কিন্তু অনেক ইজি, মানে জাপানের প্রত্যেক জায়গাতে এই কোম্পানিগুলো প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে। আর যদি কোনো কোম্পানি এমন হয় যে আপনি জব করতে চাইছেন বাট ওই কোম্পানি আপনার বাড়ি থেকে অনেক দূরে, অনেক সময় কিন্তু তারা ট্রান্সপোর্টও প্রোভাইড করে থাকে। মানে ধরুন কোনো নিয়ারেস্ট স্টেশন থেকে তারা আপনাকে কোম্পানির গাড়ি করে বা বাসে করে কোম্পানিতে নিয়ে যাবে, বা আপনি যদি সেটা না করতে চান তারা ইভেন কি কোম্পানিতে যাওয়া আসার জন্য যে খরচটা পড়বে, যদি অনেক দূরে হয়ে থাকে কোম্পানি থেকে আপনাদের বাড়ি, তাহলে কিন্তু তারা সেই খরচটাও প্রোভাইড করে। এইটা কিন্তু জাপানের একটা ওয়ার্কার রুলসের মধ্যে পড়ে। তাই ডিপেন্ডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসাতে যদি আপনি জাপানে এসে থাকেন, বিশেষত আপনি যদি মেয়ে হয়ে থাকেন, মহিলা হয়ে থাকেন, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণে ইজিলি আপনারা কিন্তু জব খুঁজে পাবেন। আমি এইখানে জাপানের সব
থেকে হালকা এবং ইজি যেই কাজটা মানে মেয়েদের জন্য সুইটেবল সেই কাজটার ব্যাপারেই উল্লেখ করলাম। আর সেই জবটাই কিন্তু আমি সেই একদম ডে 1 থেকে এখনো অবধি করে আসছি। আশা করছি যে আমি আপনাদেরকে অনেকটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি আর ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে আপনাদের কাছে। তো আজকে সারাটা দিনের তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি দুপুরবেলা কি রান্না করেছিলাম জানো তো? হাঙর মাছ রান্না করেছিলাম। দুদিন আগে সুপার মার্কেটে যখন কেনাকাটি করতে গিয়েছিলাম তখন এই মাছটা পেয়েছিলাম। গুগল ট্রান্সলেট করে দেখলাম যে এটাকে ইংলিশে শার্ক দেখাচ্ছে। তো কিউরিসিটি ধরে রাখতে না পেরে যে কিরকম হবে খেতে কিনে নিয়ে এসেছিলাম। আর খেতে কেমন ওর রিভিউতেও তোমরা দেখেইছো, বুঝতেই পেরেছো। তো বিকেলবেলা না আমরা একটু দাইশোতে এসেছিলাম। আমাদের আরও দুটো টব নেওয়ার ছিল। আরও যেটা নেওয়ার ছিল সে কাচের এই বোতলগুলো। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই বোতলগুলোতে থাকে ঢাকনা, আর এই বোতলের ঢাকনাটা না ছিল না। জিজ্ঞেস করাতে বলো ঢাকনাটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এই বোতলটা এখন সেল করা যাবে না। তো আর কি ওইটা আর নিলাম না। আর এখান থেকে আরেকটা মশলার কৌটো নেব, মানে বেকিং সোডাটা ঢেলে রাখার জন্য একটা পাত্রই আমি নিতে এসেছিলাম। আর দাইশো আসলে না মনে হয় কি সব জিনিস ধরে তুলে একদম নিয়ে যাই। তো ফাইনালি এতগুলো ভ্যারাইটি দেখার পর এইটা আমার পছন্দ হলো। আর এত ভ্যারাইটি থাকে না জাপানে যে কোনটা ছেড়ে কোনটা নেব একদমই বুঝতে পারি না। তো যাই হোক যেটা লাস্ট আর কি ধরলাম সেইটাই নিয়েছি। আর ওইখান থেকে চলে এসেছিলাম একটু ডাইরেক্টসুতে, মানে ওই কাজ নেই তো বিকেলবেলা আমরা এর জন্য না ঘুরে ঘুরেই কাটিয়ে দিই। ঘরে এত কতক্ষণ বদ্ধভাবে বসে থাকা যায় বলো? তার মধ্যে আশেপাশে নেই কোনো বন্ধুবান্ধব। যা বন্ধুবান্ধব রয়েছে তারা সবাই থাকে কাওয়াকুচি সাইতামা প্রিফেকচারে। আর বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে হলে আগে থেকে মোটামুটি 2 মাস আগে থেকে প্ল্যান করে রাখতে হয়, কারণ এইখানে সবার কাজের সাথে সবার কাজের শিফট মিলবে, ছুটির দিন মিউচুয়াল হবে, তারপরেই তো গিয়ে না ছুটি দেখে দেখা করতে পারবো। তো ডাইরেক্টসুর সাথে যে আরেকটা দাইশো রয়েছে ওইখান থেকে নেওয়ার ছিল আমার একটা হ্যান্ড উইস্কারটা লাগবে, তার জন্য ওটা আমি নিয়ে নিলাম। তারপর ভাবলাম যে যাই একটু ডাইরেক্টসুর ভেতরে ঘোরাঘুরি করি, যদি কোনো জিনিস পাই তাহলে নেব। আর এইখানে না চিংড়ি মাছ দেখলাম যে আজকে খুব ভালো উঠেছে, তো চিংড়ি মাছ নিচ্ছি। এমন সময় আমাদের আরেক বন্ধু কল করেছে, মানে আমার হাজব্যান্ডের আরেক বন্ধু কল করে বলছে যে তোমরা কোথায়? আমি তো তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। তাই চট জলদি চিংড়ি মাছটা নিয়ে বিল করে বাড়ি চলে এসেছি। যেহেতু রাত্রিবেলা বন্ধু এসেছে আর না বলে এসেছে, এমনিতেই তো অনেক মজা হচ্ছিল, তাই আমরা না ডাইরেক্টসু থেকে একটা মাংসও তুলে নিয়ে এসেছিলাম, যাতে করে রাত্রিবেলা রান্নাবান্না করে সবাই মিলে অনেক মজা করে খেতে পারি, ইভিনিংটা অনেক সুন্দর মতো কাটাতে পারি। ও চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই কে এসছে। যদিও তোমরা চেনো, আমার ব্লগে আরও একবার দুবার দেখেছো, অর্পণ দা। তো অর্পণ দা আর আমার বর সেম কাজ করে, মানে নার্সিং কেয়ারের কাজ করে জাপানে। তো ওই দাদাই হঠাৎ করে ফোন করে এসেছে। আর এই যে রাত্রিবেলা তো রান্নাবান্না করে আমরা বসে পড়েছি। রান্নাবান্নার আগে প্রচুর হয়েছে আড্ডা। তো এই তো আজকের দিনটা চলো এইভাবেই এন্ড করি। আমার ব্লগগুলো ভালো লাগলে কিন্তু প্লিজ আমাকে লাইক কমেন্ট করো আর ভিডিওটিকে শেয়ার করো, আমাকে সাবস্ক্রাইব করো।